পরিবার এখন ৬,০০০ টাকার মাইনে চাকরি করে সরকারি। আমার যত তারপর আজকে দেখলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে নিয়ে ভাঙড় ১ নম্বর ব্লক হসপিটাল নলমুড়িতে গিয়ে হসপিটালে তেনার জয়েনিং করাচ্ছে। বেশ ভালো অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা জয়েন্ট লেটার, জয়েন্ট লেটার দেখাচ্ছে। আমার পাশেই খাদিজা আছে, শহীদ রাজ্জাক খানের স্ত্রী। আমার বাঁদিকে রাজ্জাক খানের ভাই আছেন। ভাঙড়ে কয়েকদিন আগে তৃণমূল নেতা তিনি খুন হলেন। শওকত মোল্লা বারংবার দাবি করলেন যে আপনারা পিছনে আছেন, কিন্তু যারা গ্রেপ্তার হলেন তাদের বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা বলেই পরিচিত। এবং সেই পরিবারকে আজকে চাকরির নিয়োগপত্র দিয়ে আসলেন শওকত। ভাঙড়ে শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন হলো, সেই ভাঙড়ে শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতারা গ্রেফতার হলো। দায়টা বারবার আইএসএফ এর ঘাড়ে চাপাতে চেষ্টা করলেও যারা অ্যারেস্ট হয়েছে প্রেজেন্ট পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কারো আইএসএফ নাই, আমি জোর গলায় বলতে পারি। তারপরেও আইএসএফ চেষ্টা করছিল। কিন্তু ভাবতে হবে আমাদেরকে, শওকত ঘনিষ্ঠ নেতা খুন হলো আর শওকত ঘনিষ্ঠ নেতা অ্যারেস্ট হলো, এই যে টুইস্ট আছে সেটা অবশ্য তদন্তকারী অফিসাররা আরো বেশি বার করতে পারবে খুঁজে। তারপরে অনেক গল্প শুনেছিলাম, পরিবারকে চাকরি দেবে, ক্ষতিপূরণ দেবে। বেশ কয়েকটা দিন আমি অপেক্ষা করলাম, দেখলাম কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে পাইনি। আমি মুখ করতে শুরু করলাম যে চাকরি দিয়েছেন, কোন পেপারের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে সেটা পাবলিক করা হোক। তারপর আজকে দেখলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে নিয়ে ভাঙড় ১ নম্বর ব্লক হসপিটাল নলমুড়িতে গিয়ে হসপিটালে তেনার জয়েনিং করাচ্ছে। বেশ ভালো কথা। তবে আমি আরেকটু জানতে চাই, ওটা কন্ট্রাকচুয়াল না পার্মানেন্ট? এখন তিনি সাম্মানিক বলুন বা মাইনে বলুন কত পাবেন সেটা পাবলিক ডোমিনে দেওয়া দরকার। মানুষকে অনেক ভুল বোঝাচ্ছেন শওকত মোল্লাদের দলেরা। আমরা ভুলে যাচ্ছি না আফরাজুল, যাকে রাজস্থানে খুন হতে হয়েছিল, তখন তাকে দেখিয়ে সেই সময় নির্বাচনী বৈতরণী পার করেছিল মুসলমানদের ভোট নেওয়ার জন্য। আফরাজুলের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস আছে, কিন্তু আফরাজুলের পরিবার এখন ৬,০০০ টাকার মাইনে চাকরি করে সরকারি। আমার যতটুকু জানা আছে পশ্চিমবাংলা সরকারের কোন স্কেলেই ৬,০০০ টাকার মাইনে নাই। তো আমাদের রাজ্জাক খান ফ্যামিলিকে কি কত টাকার মাইনে চাকরি দিয়েছে এটাও আমি একজন বিধায়ক হিসাবে জানতে চাই। আজকে কেন্দ্রীয় সরকার একটা তথ্য দিয়েছে যে পশ্চিমবঙ্গের গুন্ডা রাজের জন্য কোম্পানিগুলো উঠে যাচ্ছে। যদি আমরা সঠিকভাবে দেখি, লাস্ট কটা দিন কয়েকটা বছর যদি দেখি, ওয়েস্ট বেঙ্গলে নতুন কোম্পানি আসা তো দূরের কথা, কোম্পানি এখান থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে, তারা আপনার সেট আপ করছে। কারণটা কি? এখানে তোলাবাজি এমন পর্যায়ে উঠেছে যে কোম্পানিগুলো যারা মালিক আছে তারা তোলা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? তৃণমূলের দামাল ছেলেরা হচ্ছে না, হচ্ছে আমাদের পশ্চিমবাংলার গরিব খেটে খাওয়া মানুষ। এরা কাজ হারাচ্ছে। কাজ হারানোর ফলে কি হচ্ছে? এদেরকে চলে যেতে হচ্ছে উড়িষ্যাতে, অসমে, তামিলনাড়ুতে। অনেক সময় ওখানে সমাজ বিরোধীদের দ্বারা আক্রান্ত হচ্ছে বা ট্রেনে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। গত কয়েকটা বছর আগে উড়িষ্যাতে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, বাসন্তীর এক পরিবারের ৩ জন মারা গিয়েছিল। তারা কাজে যাচ্ছিল, এখানে কাজ নাই বলে। আর এখানে কাজ থাকলেও আবার এই কাজের শ্রমের মূল্যায়ন হচ্ছে না। আর সর্বোপরি বলছি, যেদিন থেকে পশ্চিমবাংলায় টাটারা তাদের বিজনেসের পাতি গুটিয়ে নিয়ে চলে গিয়েছে, সেই দিন পশ্চিমবাংলার কপালে ইনভেস্টমেন্ট আর বলে কিছু হবে না লিখা হয়ে গেছে। এই তৃণমূল সরকার যতদিন পশ্চিমবাংলায় থাকবে, নতুন কোনো বড় কোম্পানি এখানে সেট আপ করবে না। ওই আসবে যাবে, মৎস্য ভাবে বাণিজ্য সম্মেলনের নামে খাওয়া দাওয়া করবে, ফুরুত হয়ে যাবে, আর ৩৬৪ দিন দেখা যাবে না। থ্যাংক ইউ। সুস্থতার কথা বললেন, কিন্তু বিরোধীরা বলছে যে শাসক দলের সঙ্গে একটা সংঘাত তৈরি হচ্ছিল এবং তারই ফল। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা তো জানতে পারবো না কি ও সংঘাত হচ্ছে না হচ্ছে, তবে যদি সংঘাত হয়ে থাকে তাহলে আগামী দিনে প্রকাশ করবে। এখন পর্যন্ত তিনি যে কারণটা দেখিয়েছেন, তার শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই পদ থেকে অব্যাহতি নিতে চাইছেন, উপরাষ্ট্রপতি পদ থেকে তথা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে। আমরা আমাদের রাজ্যের প্রাক্তন গভর্নর, তিনি প্রাক্তন একজন, সেই হিসাবে তার কাছ থেকে তার শারীরিক সুস্থতা কামনা করব। আর যে বিজেপির কথা বলছেন, টপ টু বটম পর্যন্ত তাদের যেভাবে দুর্নীতি করছে, তাদের মধ্যে মিল না থাকাটাই স্বাভাবিক। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল যে আধার কার্ড, এপিক এবং রেশন কার্ডকে তারা বৈধ নথি হিসাবে ধরবে না।
তো এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক শুরু হয়েছে, আর যত ভোট এগিয়ে আসবে আরো বিতর্ক চলতে থাকবে। তাহলে কোনটাকে বৈধ কোনটাকে অবৈধ যদি ইসিআই ঠিক করে দেয়, তাহলে আমাদের এতদিন ধরে যে সমস্ত কাগজপত্র আমরা বানালাম, জন্মের পরে জন্ম সার্টিফিকেট, অনেকের একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা জন্ম সার্টিফিকেট পেয়েছি, সচিত্র পরিচয়পত্র একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা পেয়েছি, আধার কার্ডও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে পেয়েছি। যদি তারা মন খুশি মতো যদি করে, নিশ্চিতভাবে আইনে ধাক্কা তারা বারবার খাবে। দেখা যাচ্ছে প্রায় ৭৩ লাখ নাম, এইটা কি সেই আশঙ্কা করছেন আপনারা? দেখুন, আমরা একজন রাজ্যের আইনসভার সদস্য, আমি দেশের একজন আমি দায়িত্বশীল নাগরিক বলে মনে করি। কোনোভাবেই অবৈধভাবে ভোটার লিস্টে যদি কারো নাম ঢুকে থাকে, সেটা বাতিল করার প্রথম দায়িত্ব হচ্ছে ইসিআই। তার সাথে সাথে এটাও বলে রাখি, এখন বিজেপি অনেক চিৎকার করলেও বুথ লেভেল এজেন্ট দেওয়ার সময় আমরা বিরোধীরা যেখানে, বিশেষ করে আইএসএফ যেখানে নিয়োগ করতে চেয়েছিলাম, সেক্ষেত্রে আমাদেরকে করতে দেওয়া হয়নি, আমাদেরকে অনেক আটকানো হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলছি, দায়িত্বহীন ভাষায় আমি বলতে চাই যে কোনোভাবেই অবৈধ কেউ ভোটাধিকার তারা পাক, এটা আমরা মানে নেব না দেশে দায়িত্বশীল নাগরিক হিসাবে। তবে হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো বৈধ ভোটারকে বাতিল করা হয়, তার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হব। আর উত্তরবঙ্গে ৫৬ জন মহিলাকে গতকাল রেল পুলিশ উদ্ধার করেছে, তারা প্রায় সকলেই চা বাগানের শ্রমিক। তৃণমূল কংগ্রেস দাবি করে উত্তরবঙ্গ উন্নয়ন করেছে, বিজেপি দাবি করে, তারপরেও এই পরিস্থিতিটা। দেখুন, ব্যাপারটা হচ্ছে ২০১৬ থেকে ২০২৩ যদি দেখি টাইমের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি চা বাগান শ্রমিকদের সাথে, ইউনিয়নের সাথে, মালিক আর সরকার পক্ষ, প্রায় 18 বারের অধিক তারা বসে এখনো পর্যন্ত চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করতে পারেনি। এখন 250 টাকা একজন চা শ্রমিকের, চা বাগান কর্মীর তার মাইনেটা হতে পারে পার ডেতে, যেখানে সরকার বলছে স্কিল লেবারদের 450 টাকা পার ডে রোজ, সেখানে চা বাগান শ্রমিকরাও স্কিল লেবার, তাদের এখনো আমাদের রাজ্য সরকার করতে পারেনি। ব্যর্থ হয়েছে চা বাগান শ্রমিকদের সাম্মানিক বলুন আর মাসিক মাইনে বলুন ঠিক করতে, ফলে তারা কাজ হারিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এরা চিৎকার করলে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে, পাহাড় হাসছে, অমুক কাঁদছে বললেও প্রকৃতপক্ষে পশ্চিমবাংলার জনগণ আর্থসামাজিক ভাবে ক্রমশ তলানিতে চলে যাচ্ছে, আর আমাদের মাথায়, জনগণের মাথায় ক্রমশ ঋণের বোঝা পড়ছে। 2011 সালে আমাদের পশ্চিমবাংলার সরকার যখন পালাবদল হয়েছিল, তখন একজন মাথা পিছু মানুষের ঋণ ছিল পশ্চিমবাংলার 11 থেকে 12,000 টাকা, আর আজকে দেখুন 60,000-এর ঊর্ধ্বে ঋণ হয়েছে। পশ্চিমবাংলার জনগণ ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। শাসক দলের সাথে কিছু নেতা আছে, তাদের সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। কেন বলছেন এখন? দেখুন, আমি ডেটা দিয়ে বলছি, আমাদের পশ্চিমবাংলার গ্রামীণ এরিয়া, আরবান এরিয়া, দেখুন খরচের দিক থেকে, পরিবার পিছু খরচের দিকে আমাদের পশ্চিমবাংলা কত তলানিতে আছে। যে প্রধান 5টা বড় যে রাজ্য, 5-7টা যে বড় রাজ্য আছে, সেটা দেখুন কোথায় আছে। শহরের এলাকার মানুষ যে খরচটা করছে, হাতে কম টাকা বলে কম খরচ করছে, গ্রামীণ এরিয়ার মানুষের হাতে কম টাকা বলে কম খরচ করছে। আর আপনি এটা চলে যান আমাদের একদম কাছে একটা ছোট্ট রাজ্য সিকিমে চলে যান, ওখানকার মানুষরা, গ্রামীণ এলাকার মানুষরা মাসের খরচ দেখুন, শহরের এলাকার মানুষের মাসিক খরচ দেখুন, যত বেশি